আদালত বলেছেন যে হাইকোর্ট বিভাগ জনাব মহসিন রশিদের রিট পিটিশন যে সরাসরি খারিজ করে দিয়েছিলেন, ওনারা বলেছেন যে সেই খারিজটি আইন এবং ফ্যাক্ট অনুযায়ী সেটা যথার্থ ছিল এবং এই আদালতের কোনো ইন্টারফেয়ারেন্সের প্রয়োজন নেই বিধায় কোনো লিভ গ্রান্ট করা হলো না। এই কারণে আপিল বিভাগেও তার এই আবেদনটি লিভ পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছে। ফলে যেটা হলো, প্রকারান্তরে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে জনাব মহসিন রশিদ যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন তার কোনো সারবত্তা থাকলো না। প্রকারান্তরে বর্তমান অন্তর্বর্তী সরকার যে পরিচালিত হচ্ছে জনগণের মতামতের ঐক্যমতের ভিত্তিতে, সেটাই প্রকারান্তরে স্থায়ী হলো কিংবা স্থাপিত হলো। এটা আমি সবসময় বলে আসছি, ধরেন যে কোনো একটা অস্থায়ী এবং ক্রান্তিকালীন সময় সংবিধানে যেটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানের 150 অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল, কিন্তু সেটাকে আলটিমেটলি ভবিষ্যতের জন্য এই সরকারের মেয়াদকাল এবং কার্যক্রমকে র্যাটিফাই অনুমোদন করতে হবে। পরবর্তী সরকার গঠিত হওয়ার পরে যে জাতীয় সংসদ গঠিত হবে সেই সংসদের মাধ্যমে এই অনুমোদনের প্রয়োজন হবে। একটা সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক সামঞ্জস্যতা রক্ষা করার স্বার্থে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জনাব মহসিন রশিদ তিনি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। সেই রিট পিটিশনে ওনার মূল বক্তব্য ছিল 5ই আগস্ট 2024 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া, মন্ত্রিসভা পালিয়ে যাওয়ার পরে সংবিধান ঠিকমতো কাজ করছিল না এবং তিনি আরেকটি প্রশ্ন তুলেছিলেন যে রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ মোতাবেক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে উপদেষ্টামূলক মতামত গ্রহণ করেছিলেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন কিনা, তিনি এটারও বৈধতা উনি চ্যালেঞ্জ করেছিলেন। দ্বিতীয়ত, যেহেতু ওনার বক্তব্য মতে যেহেতু সংবিধান ঠিকমতো কাজ করছিল না, উনি একটা অন্তর্বর্তীকালীন সাংবিধানিক কাঠামো করার জন্য হাইকোর্ট ডিভিশনের সামনে উনি একটি নির্দেশনা চান। হাইকোর্ট ডিভিশন ওনার সেই চাওয়া রিট পিটিশন সামারিলি রিজেক্ট করে দেন, অর্থাৎ শুরুতেই কোনো রকম রুল ইস্যু ছাড়াই ওনার এই বক্তব্যগুলো আদালতের কাছে চাহিত প্রার্থনা এটা নামঞ্জুর করে দেন সরাসরি। আদালত সুস্পষ্টভাবে, হাইকোর্ট ডিভিশন সুস্পষ্টভাবে বলেছিলেন যে তিনি একদিকে বলছেন যে আমাদের সংবিধান অকার্যকর হয়ে পড়েছে, আবার সেই একই সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছেন। অতএব তার এই আবেদনটি, রিট পিটিশনটি একেবারেই মিসকনসেপ্ট। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে, তিনি যে বলেছিলেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে মতামত চেয়েছিলেন এটা ন্যায়সঙ্গত, বিধিসম্মত হয়নি। ওনার বক্তব্য অনুযায়ী যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিধি অনুযায়ী এই ধরনের রেফারেন্স শুনানির ক্ষেত্রে শুনানি যথাযথভাবে হয়নি, কোনো পক্ষকে নোটিশ প্রদান করা হয়নি। সেই ক্ষেত্রে আমরা এই রায়ের বিরুদ্ধে উনি যখন আবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গেছেন, আপনারা জানেন যে সেই আপিলের শুনানিকালে আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমি সহ এখানে আরও 3জন আইনজীবী, একজনের পক্ষে এবং বাকি 3জন আমরা টোটাল আইনজীবী, যারা আমরা নিজেরাই আদালতকে বলেছি যে সাংবিধানিক প্রশ্নে আমরা আমাদের মতামত দিতে চাই, আমরা আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করতে চাই। আমরা যুক্তিতর্ক উপস্থাপন করে আদালতকে যে কথাটি বলেছি যে সংবিধানের 106 অনুচ্ছেদে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করে থাকেন, তিনি কি মতামত গ্রহণ করবেন এবং কোনটা করবেন কিংবা করবেন না সম্পূর্ণভাবে সেটি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মধ্যকার বিষয়। এটা আপিল বিভাগের এই সিদ্ধান্ত, এই উপদেষ্টামূলক সিদ্ধান্ত কোনোভাবেই হাইকোর্টে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, আমি এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানিকালে দেখেছি যে 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি তৎকালীন 3 বাহিনী প্রধান, বিএনপি সহ বড় রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সুশীল সমাজের প্রতিনিধি, বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। পরবর্তীতে বাংলাদেশে চিফ জাস্টিস নিয়োগ হয়েছে, পরবর্তীতে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে এবং
রাষ্ট্র যে বর্তমানে পরিচালিত হচ্ছে সেটি পরিচালিত হচ্ছে একদম সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। সুতরাং এখানে একটি আর্গুমেন্ট এসেছিল যে আমাদের সংবিধান কার্যকর কি কার্যকর না। সেক্ষেত্রে আমি আদালতকে বলেছি যে 5ই আগস্ট অর্থাৎ 2024 যেহেতু রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত বিধানাবলী সম্পর্কিত, সুতরাং রাষ্ট্রপতি যেহেতু ছিলেন এবং সাংবিধানিক ধারাবাহিকতায় তিনি যেহেতু নিযুক্ত ছিলেন, সুতরাং তার নেতৃত্বে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সিদ্ধান্ত প্রকারান্তরে আমাদের এই সাংবিধানিক সরকারের যে যাত্রা সেটা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই সরকারের লিগ্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমি বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন সেই নিয়োগ আদেশে কিন্তু কোনো ধারা সংবিধান উল্লেখ করা হয়নি। বরং আমি মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি এবং ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমাদের সংবিধানে এই ধরনের ক্রান্তিকাল এবং অস্থায়ী বিধান সম্পর্কে আমাদের যাই বলেন না কেন, পরবর্তী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সংবিধানে এই সময়কালটার অনুমোদনের প্রয়োজন পড়বে। সুতরাং 5ই আগস্ট 2024 তারিখে যে বাংলাদেশের পরিস্থিতি, পৃথিবীর কোনো দেশের সংবিধানে এই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতি যেখানে প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন, মন্ত্রিসভা পালিয়ে যাবেন, তার সমস্ত সাংবাদিক সবাই পালিয়ে যাবেন, এমন কোনো ফোর্সই কেউ করতে পারে না। এমন একটা প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং সময়ের প্রয়োজনে এই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল, ছাত্র জনতা, আন্দোলনকারী, সুশীল সমাজ সবার ঐক্যমতের ভিত্তিতে।